সবাই ভালো আছেন? মাছ কি দিয়ে লওয়া লাগবে না? দরকার নাই। হ্যাঁ, পাশে বসে দিলে ভালো হয় না? কি রে বেটা, সামনে আপনি পড়মু কেমন? এটা এত কাছে দেবে, অনেক লম্বা পড়ে। সাংবাদিক বন্ধুগণ, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে কিছুক্ষণের মধ্যেই আজকে সাংবাদিক সম্মেলনের আহ্বায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনে তিনি আজকে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন। আজকে যে বিষয়ে আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ বাদ দেয়া, আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গ এবং সারা দেশে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা এবং সাম্প্রতিক সময়ে সারা দেশে আলেম ওলামাদের গ্রেফতার, জেল জুলুম এবং ভ্যাকসিন নিয়ে যেই আমাদের সংকট তৈরি হয়েছে, এই সামগ্রিক বিষয়ে আজকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর আজকে আপনাদের সামনে কিছু প্রস্তাবনা এবং দাবি দাওয়া পেশ করবেন। আজকে এখানে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রথম সারিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সাদ্দেক বিল্লাল মাদানী। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হক আজাদ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আল্লামা আব্দুল হুদা ফয়েজি। উপস্থিত আছেন প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা। আর এদিক থেকে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকম। আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ আমিরুল ইসলাম। উপস্থিত আছেন সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। উপস্থিত আছেন সহকারী মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ফজলে আলী মাসুদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের
কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতৃবৃন্দ উপস্থিত আছেন। পাশাপাশি উপস্থিত আছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এ পর্যায়ে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর। কাগজগুলো দিয়ে গেলে ভালো হয় না? কাগজগুলো দাও, এই দুজনে দাও। অমর, এই অমর, এই মাইকগুলো কি আমাদের মাইকটা চালু আছে? এটা কি আমাদের মাইক? আমাদের শুরু করা যায়। সবাই পাইছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নানাবিধ জটিল ও বিপর্যস্ত পরিবেশের সমস্যা বিশ্লেষণ ও সমাধানের প্রস্তাবকল্পে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংবাদ সম্মেলনের শুরুতে স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল দেশপ্রেমিক বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। করোনায় মৃত্যুবরণকারী ভাই বোনদের পরকালীন শান্তি প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে অবৈধ ইসরায়েলের সন্ত্রাসী হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনে জনমানুষের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্যে আপনাদের মুখোমুখি হয়েছি। আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো আমলে নেবেন, জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগী হবেন। অন্যথায় জনমানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে রাজনৈতিকভাবে নিয়মতান্ত্রিক পন্থায় অধিকার আদায়ের সংগ্রামে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফিলিস্তিন প্রসঙ্গ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফিলিস্তিনি জনগণের দুর্দশা, অবৈধ ইসরায়েলের বর্বরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইতিহাস ও ঘটনার ধারাক্রম সবাই জানা। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান সাধুবাদযোগ্য। আমরা বাংলাদেশের অতীত অবস্থানকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের জনমানুষের আবেগ অনুভূতিকে আমলে নিয়ে জনতার পক্ষ থেকে আমরা প্রস্তাব করছি যে আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে ইসরায়েলের সাম্প্রতিক বর্বরতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। আসন্ন জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ইসরায়েলের নিন্দা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা পালন করেন। আমরা আশা করব আসন্ন জাতিসংঘ অধিবেশন চলাকালে স্বাধীন সার্বভৌম একক ফিলিস্তিন রাষ্ট্রের জন্য তিনি সরব ভূমিকা পালন করবেন। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মুক্তকরণ কল্পে
বহুজাতিক মুসলিম সেনাবাহিনী গঠনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাসপোর্ট প্রসঙ্গ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যখন গোটা বিশ্বের মানুষ সোচ্চার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও যখন প্রথাগত ইসরায়েলি পক্ষপাতের বিরুদ্ধে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব জোরালো প্রতিবাদ গড়ে তুলেছে, তখন বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের পাসপোর্ট থেকে 50 বছরের ঐতিহ্য ছুঁড়ে ফেলে এক্সেপ্ট ইসরায়েল শব্দদ্বয় বাদ দেওয়া হয়েছে। এই সংবাদে আমরা বিস্মিত এবং ক্ষুব্ধ। আমরা আরও হতাশ হয়েছি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা দেখে স্বাধীনতার শুরু থেকে 50টি বছর ধরে অনুসৃত একটি রীতি, যে রীতির সাথে আমাদের মৌলিক চেতনা সম্পৃক্ত, এমন একটা সিদ্ধান্ত গ্রহণে জনপরিসরে ও সংসদে আলোচনা হয় নাই, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এ বিষয়ে সঠিক তথ্য নেই। কি ভয়ঙ্কর সমন্বয়হীনতা! নাকি এটা ষড়যন্ত্রমূলক রাগঢাক? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিষয়টি আলোচনায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য আমাদেরকে হতবাক করেছে, কারণ তিনি আন্তর্জাতিক মান রক্ষার যে চুক্তি দিয়েছেন তা কেবল অযৌক্তিক নয়, বরং একই সাথে অসত্য যুক্তি। পাসপোর্টের আন্তর্জাতিক মান রক্ষায় এক্সেপ্ট ইসরায়েল শব্দদ্বয় কোনো বাধা নয়। এর পক্ষে অনেক যুক্তি থাকলেও সহজ অর্থে কেবল এতটুকু উল্লেখই যথেষ্ট হবে যে এই শব্দদ্বয় সহই মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বের 19তম শক্তিশালী পাসপোর্ট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পাসপোর্ট থেকে এই শব্দ দুটি বাদ দেওয়া কার্যত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। আমরা বাস্তবতা থেকে জানি যে তাইওয়ানকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া সত্ত্বেও এক্সেপ্ট তাইওয়ান শব্দ পাসপোর্টে উল্লেখ না থাকার কারণে তৃতীয় কোনো দেশ থেকে তাইওয়ানের ভিসা নেওয়া যায় এবং তাইওয়ানের সাথে লেনদেন করা যায়। একইভাবে ইসরায়েলের ক্ষেত্রেও এই শব্দদ্বয় তুলে দিয়ে কার্যত ইসরায়েলের সাথে সংযোগ স্থাপন করার ব্যবস্থা খোলা হচ্ছে। অশুভ জয়নবাদের কাজের ধারা মাথায় রাখলে এই সত্য বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। একই সাথে এই ইস্যুতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ থেকে উচ্ছ্বাস প্রকাশ ও অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়া এটাকে বাংলাদেশ কর্তৃক ইসরায়েলি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হিসেবে সংবাদ পরিবেশন আমাদের আশঙ্কাকেই সত্যায়ন করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই গোপন একক সিদ্ধান্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অযৌক্তিক উপস্থাপনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ সরকার ইসরায়েলের সাথে কোনো ধরনের গোপন সম্পর্ক রাখে না, রাখার চেষ্টাও করে না, এবং জয়নবাদের কোনো চক্রান্তও বাংলাদেশ ভেসে যায়নি। এই বিশ্বাস থেকে আমরা বলিষ্ঠভাবে দাবি জানাচ্ছি যে অবিলম্বে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দদ্বয় যোগ করতে হবে। যে পাসপোর্টগুলো এই শব্দ ছাড়া ইস্যু করা হয়েছে সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। একই সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে কারা এই অপকর্মের সঙ্গে জড়িত তা বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। ভ্যাকসিন ইস্যু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোভিড-19 বৈশ্বিক মহামারী আকার ধারণ করার পরে প্রায় 2 বছর হতে চলল। টিকা আবিষ্কার ও গণটিকাদান প্রক্রিয়াও শুরু হয়েছে, প্রায় অর্ধ বছর হতে চলল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশে টিকা প্রাপ্তি ও বিতরণ প্রক্রিয়া ভুল সিদ্ধান্ত, অদক্ষতা ওই নৈরাজ্যের কবলে পড়ে অনিশ্চিত হয়ে আছে। যেই ভারত সামান্য পেঁয়াজ নিয়ে নোংরা রাজনীতি করে টিকার জন্য সেই ভারতের উপর একক নির্ভরতা চরম পর্যায়ের বোকামি ছিল। যুক্তিহীন নতজানু ভারত নির্ভরতার চড়া মূল্য দিচ্ছে বাংলাদেশ। টিকা প্রাপ্তিতে ভারতের বিশ্বাসঘাতকতার পরও টনক নড়েনি সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকার রাশিয়া ও চীনের থেকে টিকা সংগ্রহ করা নিয়েও টালবাহানা করেছে। স্বয়ং পররাষ্ট্রমন্ত্রীও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতলববাজি, সময় ক্ষেপণ ও দ্বিধাদ্বন্দ্বের জন্য আক্ষেপ করেছেন এবং টিকা প্রাপ্তির ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
টিকা আবিষ্কারের পরে এবং বাংলাদেশে এক দফা টিকা বিতরণের পরেও দেশকে দ্বিতীয় দফা শক্ত লকডাউনে যেতে হলো। জীবন জীবিকা নিয়ে নিদারুণ টানাপোড়েনে কোটি কোটি মানুষের প্রাণ কুষ্ঠাগত। প্রায় 4 কোটি শিক্ষার্থী 1.5 বছরের মতো নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত। এমন গুরুতর পরিস্থিতিতে টিকা সংগ্রহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতলববাজি, সময়ক্ষেপণ, সিদ্ধান্তহীনতা এবং তারপরেও তারা বহাল তবিয়তে থাকা আমাদেরকে হতবাক করে। জনমনে প্রশ্ন উঠেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অশুভ শক্তি কি স্বয়ং সরকারের চেয়েও বেশি শক্তিশালী? তারা কি বাংলাদেশ রাষ্ট্রের চেয়েও ক্ষমতাবান, নাকি স্বয়ং সরকারই এই অশুভ চক্রের অংশ? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আগেও দাবি করেছি, আজকেও আবার বলছি, করোনা পরিস্থিতি মোকাবিলা, টিকা সংগ্রহ ও বিতরণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অশুভ শক্তিকে চিহ্নিত করতে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে জাতীয় নাগরিক কমিটি গঠন করতে হবে। টিকা সংগ্রহ বিতরণকে দুর্নীতিমুক্ত সার্বজনীন করতে এই জাতীয় কমিটি অপরিহার্য, কারণ এক্ষেত্রে সরকারের ব্যর্থতা প্রমাণিত। আমরা সরকারের উপরে আর আস্থা রাখতে পারছি না। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, সরকার যদি নিজেদের স্বার্থান্বেষী ব্যর্থতার উপরে গোড়ামি করতেই থাকে, তাহলে গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো উপায় থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মহামারী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সব কিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার 15 মাস ধরে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝখানে কিছুদিন কওমি মাদ্রাসা চালু থাকলেও গত এপ্রিল থেকে আবারও তা বন্ধ করে দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসাও খোলেনি গত 15 মাসে। স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসার সকল ধরনের পরীক্ষা বন্ধ। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও হয়নি। পরীক্ষা হবে কি না তাও স্পষ্ট নয়। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটোপাসের অপেক্ষায়। সরকার ধাপে ধাপে সব কিছু খুলে দিলেও খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান। এতে দেশের প্রায় 4 কোটি ছাত্রছাত্রী নিয়মতান্ত্রিক লেখাপড়া থেকে শুধু বঞ্চিত হচ্ছে তাই নয়, অনেকের শিক্ষা জীবনও শেষ হয়ে গেছে। অনেকে নানা রকম অপরাধে জড়িয়ে পড়েছে। আসক্ত হয়েছে অনেক ছাত্রছাত্রী। অনলাইনে পড়াশোনার অজুহাতে ছাত্রছাত্রীদের একটি বিপুল অংশ অনলাইন ভিত্তিক বিভিন্ন গেমসে আসক্ত হয়ে গেছে। মোবাইল আসক্তি তরুণ ছাত্রছাত্রীদের মাঝে সীমা ছড়িয়ে গেছে। এসব বিপর্যয় তো শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত। এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে আর্থিক বিপর্যয়ও লাখো লাখো পরিবার পথে বসেছে। সরকার বারবার বলছে আগে জীবন রক্ষা, তারপর শিক্ষা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে লাখো লাখো নন এমপিও শিক্ষক বেকার হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান চালু না থাকাতে তারা বেতন ভাতা পাচ্ছেন না। সম্মানিত শিক্ষকগণ চরম মানবতার জীবন যাপন করেছেন। সরকারের উদাসীনতা, অদূরদর্শিতা ও খামখেয়ালিতে দেশের শিক্ষা খাত আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার কিন্ডারগার্টেন এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, দেশে লাখো লাখো পরিবার আছে যাদের জীবন জীবিকা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট। লাখো লাখো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শিক্ষা উপকরণকে কেন্দ্র করে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাতে সেসব ব্যবসায়ীরা আজ বিপর্যস্ত। তাদের দিকে সরকারেরও কোনো নজর নেই। সরকার চাচ্ছে সবাইকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে, কিন্তু ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সহসাই সবাই ভ্যাকসিন পেয়ে যাবে এমন আশা করা যায় না। অতএব সবারই প্রত্যাশা স্বাস্থ্য সতর্কতা নিশ্চিত করে দেশের সব রকম শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। দেশের প্রায় 4 কোটি ছাত্রছাত্রী স্বাভাবিক শিক্ষা জীবন ফিরিয়ে দেওয়া হোক। লাখো লাখো বেকার শিক্ষকদের কাজে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। শিক্ষা উপকরণের সঙ্গে যারা জড়িত সেসব মানুষগুলোর জীবন জীবিকার অবলম্বন ফিরিয়ে দেওয়া হোক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, আর সময় না বাড়িয়ে অতি দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। এজন্য যা যা করণীয় তাই করুন, অন্যথায় সরকারের অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে
দেশব্যাপী ছাত্র শিক্ষক, অভিভাবক এবং ভুক্তভোগী ব্যবসায়ীগণকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ওলামা ও রাজনৈতিক কর্মীদের মামলা প্রসঙ্গ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সংবিধান ও সরকারের দাবি মতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশের সরকারের সমালোচনা, আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, উত্তপ্ত বক্তব্য অতি স্বাভাবিক ব্যাপার। বরং এমনটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের এই চিরচরিত নিয়ম সহিংসতায় রূপ নেয় কেবলমাত্র সরকারের আচরণের ভিত্তিতে। বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে সরকার পক্ষ সব সময়ই নিয়মতান্ত্রিক বাদ প্রতিবাদকে দমন পীড়ন করে সহিংসতার দিকে ঠেলে দেয়, আর তার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করে। সরকারের ফ্যাসিবাদী এই চরিত্রের সর্বশেষ শিকার ওলামায়ে কেরাম। নরেন্দ্র মোদীর আগমনের প্রেক্ষিতে জনমনের ক্ষোভ প্রকাশ ও তাতে সরকারের দমন পীড়নমূলক আচরণের প্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পবিত্র রমজানে যেভাবে ওলামায়ে কেরামকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে, তাতে এদেশের মুসলমানদেরকে 1857 সিপাহী বিপ্লবোত্তর ওলামাদের সাথে সাম্রাজ্যবাদী ইংরেজদের আচরণের কথাকে মনে করিয়ে দেয়। সবাইকে মনে রাখা উচিত, ইতিহাসও সাক্ষী যে ওলামায়ে কেরাম সবচেয়ে শান্ত ও নির্ঝঞ্ঝাট জীবনযাপন করেন। সেই ওলামায়ে কেরামকে ঠুনকো অজুহাতের ভিত্তিতে মামলা দিয়ে জর্জরিত করা এবং গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নেওয়ার ফলে জনমনে এই সরকার ইসলাম বিরুদ্ধ শক্তি হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে। আমরা বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই যে বাংলার জনগণ কাউকে ইসলামের বিরুদ্ধ শক্তি হিসাবে চিহ্নিত করলে বাংলার রাজনীতি ও সমাজে তার ভবিষ্যৎ সংকীর্ণ হয়ে যায়। এটা ইতিহাসের শিক্ষা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আটককৃত নিরপরাধ সকল ওলামায়ে কেরাম এবং তুচ্ছ কারণে বা হয়রানিমূলক মামলায় আটককৃত অনন্য সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান করছি। অন্যথায় এই সরকার ওলামা নিপীড়ক শক্তি হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে। বাজেট প্রসঙ্গ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষিত হবে আগামী 3রা জুন। বাজেট হলো একটি দেশের আগামী এক বছরের ব্যয় নির্বাহের জন্য জনমানুষের দেয়া টাকা খরচের পরিকল্পনা। এখানে আশা করা বাঞ্ছনীয় যে বাজেট প্রণয়নের আগে জনমানুষের সাথে আলাপ করা হবে। আদতে তা হয় না। অর্থ মন্ত্রণালয় কিছু ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে আলাপ করে সমাজ ও বাস্তবতা বিমুখ আমলাদের দিয়ে বাজেট তৈরি করে। ফলে আমাদের বাজেটের কলেবর বাড়ে, কথার ফুলঝুরি উপচে পড়ে, কিন্তু কাজ কমই হয়। বাজেট নিয়ে আমাদের দলীয় প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে ইনশাআল্লাহ। আজকে আমি মৌলিক কিছু দাবি উপস্থাপন করছি। বাজেট উপস্থাপনের আগে সমাজের সকল শ্রেণীর মানুষের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হবে। কল্পনা বিলাস বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের সক্ষমতা পরিমাপ করে সে অনুযায়ী বরাদ্দ দেয়া। আমরা জানি গত অর্থ বছরে চিকিৎসা গবেষণায় টাকা রাখা হলেও তার কোনো টাকা ব্যবহার হয় নাই। তারপরেও এক বছর আবারও চিকিৎসা গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে। এমন উদাহরণ আরও অনেক দেয়া যাবে। সক্ষমতাহীন এমন বরাদ্দ দুর্নীতির রাস্তা খুলে দেয়। ঋণ ও অনুদান নির্ভর বাজেট থেকে বেরিয়ে আসতে হবে। স্বাধীনতার 50 বছরের কোনো দেশের পক্ষে ঋণ ও অনুদান নির্ভর বাজেট শোভা পায় না। শিক্ষা, জনসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এখানে প্রসঙ্গত বলে রাখি, বাজেটের বরাদ্দ দেখানোর ক্ষেত্রে স্বচ্ছতা কাম্য। শিক্ষা খাতে যে বরাদ্দ দেখানো হয় তার সাথে অন্য খাতও জুড়ে দেওয়া হয়। আমরা মনে করি এই চতুরতা বাদ দেওয়া উচিত। আমরা গত বাজেটেও দেখেছি যে বাজেটের 15% এর মতো অর্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হচ্ছে। এটা শোভনীয় না। এটাকে যুক্তিসঙ্গত করতে হবে।
6 থোক বরাদ্দ কমাতে হবে। 7 এডিপি বাস্তবায়নের হার খুবই কম, আমলাদের অদক্ষতার কারণেই এটা হয়। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। 8 প্রতিরক্ষা ব্যয় কমাতে হবে। দেশের উল্লেখযোগ্য অংশের নাগরিককে মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা না করে প্রতিরক্ষায় অস্বাভাবিক ব্যয় অগ্রহণযোগ্য। প্রতিরক্ষা ব্যয় কমিয়ে জনস্বার্থ ও সামাজিক সুরক্ষা নির্ভর বাজেট দিতে হবে। সামরিক বাহিনীর ব্যয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যৌক্তিকতা নিশ্চিত করতে হবে। প্রতিরক্ষা বাহিনীগুলোকে একটি উৎপাদনশীল বাহিনীতে পরিণত করে গড়ে তুলতে হবে। শেষ কথা, ইসলামী আন্দোলনের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জনগণের পক্ষে জনস্বার্থে যে প্রস্তাব তুলে ধরেছি, আশা করি সরকার এগুলোকে আমলে নিয়ে আশু সমাধানের উদ্যোগ নেবে। বিশেষত সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে অশুভ গোপন সম্পর্ক স্থাপন চেষ্টা, ওলামা নির্যাতন, গণবিরোধী বাজেট, শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র ও নতজাত ভারত নির্ভর আত্মঘাতী পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে। স্বাস্থ্য খাত ধ্বংসে জড়িত মন্ত্রী ও সংশ্লিষ্টদের সরাতে হবে। অন্যথায় দেশের প্রতিনিধিত্বশীল সচেতন নাগরিকদের সঙ্গে পরামর্শ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কর্মসূচি অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ঢাকায় 2রা জুন বুধবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে। দেশব্যাপী প্রতিটি জেলা ও মহানগরে 3রা জুন বৃহস্পতিবার সকাল 11টায় সর্বত্র মানববন্ধন হবে। পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দেওয়ার প্রতিবাদ ও তার সংযোজনের দাবিতে বিক্ষোভ মিছিল। 5ই জুন শনিবার বিকাল 3টায় ঢাকায় বাইতুল মোকাররম উত্তর গেট থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি এই লিখিত বক্তব্যের আলোকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অনুগ্রহপূর্বক উপস্থাপন করতে পারেন। এই লিখিত বক্তব্যের প্রেক্ষিতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে উপস্থাপন করতে পারেন। আমাদের মধ্যে আমি সে প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে আলেমদের মুক্তি দাবি করেছেন এবং আপনারা উদাহরণ হিসেবে বলেছেন পৃষ্ঠা নম্বর 4-এ যে 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় যে সাম্রাজ্যবাদী ইংরেজদের যে আচরণ মনে করেছে, তো কওমি মাদ্রাসার আলেমরা এখন মোদী আন্দোলনের কারণে তারা যে এখন গ্রেপ্তার আছেন, রিমান্ডে আছেন বা জেলে আছেন, তো তাদের সঙ্গে আপনাদের যে আন্দোলন, রাজনৈতিক আপনাদের ঐক্য, যোগাযোগের সাথে আপনাদের রাজনৈতিক ঐক্য হয়েছে, সেই প্রেক্ষিতে আপনারা এই দাবি করছেন। হেফাজত তো একটা অরাজনৈতিক সংগঠন, আর আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনৈতিক একটা সংগঠন। তাই রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কোনো সময়ই একই ধারার নিয়মে চলে না। হেফাজত দেশ, জনগণ, ইসলামের পক্ষে কথা বলার জন্যই তৈরি হয়েছে, মানবতার পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কার্যক্রম ইসলাম, দেশ, মানবতার বিরুদ্ধে যারা নাকি জড়িয়ে থাকবে তাদের বিরুদ্ধেই তৈরি হয়েছে, মানুষের কল্যাণের জন্যে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এই হেফাজত এখানে অন্যান্য বিভিন্ন সংগঠনের লোকজনই কিন্তু একত্রিত হয়ে একটা হেফাজত নামে একটা প্রতিষ্ঠান গড়ে উঠছিল। এখন তো হেফাজত বিভিন্ন কায়দায় প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই এখানে আমরা যে কথাটা এখানে নিয়ে আসছি, ওলামায়ে কেরামদের উপরে যে আচরণটা আমরা লক্ষ্য করেছি, এটা আমরা অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করেছি, যেটাকে আমরা এক কথায় বুঝাবো, যেটা কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে গ্রেফতার, হয়রানি এবং বিভিন্ন রিমান্ড সহ হয়রানি করা হচ্ছে। সেটাকে লক্ষ্য করি আমরা ওই 1857 সালের সাথেই আমরা এটাকে অ্যাক্ট করে উপস্থাপন করার চেষ্টা করেছি। ব্রাহ্মণবাড়িয়া এবং নারায়ণগঞ্জে যে তাণ্ডবটা চালানো হয়েছে, এটাকে আপনারা সমর্থন করছেন? শুধু ব্রাহ্মণবাড়িয়া আর নারায়ণগঞ্জ এখানে আমরা কোনো ভিন্ন চিহ্নিত আমরা করি নাই। এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি? এখানে মামুনুল হক ব্যক্তি এক বিষয়, এখানে আমরা সাধারণভাবে সমস্ত ওলামায়ে কেরাম সহ এবং অন্যান্য যারা নাকি এর সাথে জড়িত নয়, অপরাধের সাথে জড়ায় নাই,
তাদেরকে আমরা মুক্তির ব্যাপারে এখানে আমরা দাবি জানাচ্ছি এবং হয়রানি না করার ব্যাপারে দাবি জানাচ্ছি। আপনি কি মামুনুল হকের মুক্তি দাবি করছেন? এখানে শুধু মামুনুল হক ব্যাপার একা আপনার প্রশ্ন করলে তো হয় না। এখানে শুধু মামুনুল হকই নয়, সমস্ত ওলামা ইকরাম, এবং আমরা বলেছি যে প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল কে অপরাধী কে নিরপরাধী এটা তো অনেকটাই এখন সরকারের কাছে বা প্রশাসনের কাছে অনেকটা এখন প্রকাশ বা প্রমাণিত। আর কে অপরাধী এটা তো বিচারক যখন সিদ্ধান্ত দিবে তখনই এটা বলা যাবে কে অপরাধী কে নিরপরাধী। এখন তো আমরা কাউকে অপরাধী বলে আমরা চিহ্নিত করতে পারছি না। আর আর এখানে আমরা যেটা মূলত দাবি জানাচ্ছি যে জামিনের ব্যাপারটা এটা তো আপনার দেশের ধারাবাহিকতা এবং আপনার সংবিধান সহ এটা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আদালতে বিচারকের সামনে যখন জামিনের ব্যাপারে কোনো মুখ করা হয় তখন এটা কোনো আমলই নেওয়া হয় না। কেমন জানি মনে হয় যেন এদেশে কোনো আইনই নেই। এটাকে আমরা ধিক্কার জানাই এবং বিচার করার পরে যদি কেউ অপরাধী হয় তখন শাস্তির ব্যবস্থা হোক, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। এমনকি আমাদের সকল বন্দী আলেমদের আপনারা মুক্তি দাবি করছেন। শুধু মামুনুল হক শব্দ ব্যবহার করছি না, এরা সমস্ত ওলামা ইকরাম সহ আম শব্দটা আমরা ব্যবহার করছি। আমাদের দলের বিভিন্ন নেতাকর্মীদেরকেও হয়রানি করতেছে, গ্রেপ্তার করছে বিনা কারণে। শুধু আমাদের নেতা কর্মীও বহুত আছে, এখানে প্রায় 27-28 জনের মতো 30 জনের মতো, যারা তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এরকম বিভিন্ন রিমান্ড সহ বিভিন্ন কষ্ট দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। একটা বিষয় আপনি একটু ক্লিয়ার করে দেন, ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জে যে তাণ্ডবে যারা গ্রেপ্তার হয়েছে, এখন যারা গ্রেপ্তার আছে তাদের মুক্তি দাবি করছেন আপনারা? আমরা নারায়ণগঞ্জ এবং বিবাড়িয়া শব্দটা ব্যবহার করছি না। যারা অপরাধী তাদের ব্যাপারে আমরা পরিষ্কার বলেছি যে অপরাধীকে ছাড় দেওয়ার ব্যাপারে কখনই আমরা পক্ষপাত নয় এবং কেউই থাকার কথা নয়, নিরপরাধ শব্দ ব্যবহার করেছি। অযৌক্তিক হয়রানি কিছু কিঞ্চিত কারণে যেটা বাংলাদেশ সংবিধান অধিকার দেওয়া হয়েছে, যেমন সরকারের কোনো কাজের সমালোচনা করা, সরকারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো বক্তব্য বিরুদ্ধে রাখা, এটা গণতান্ত্রিক তাদের তথ্য অনুযায়ী অধিকার, এরা সংবিধান বাংলাদেশের এটা দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের আচরণের কারণেও অনেককে হয়রানি করে জেলে ঢোকানো হয়েছে এবং হয়রানি করা হচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত তো বোঝা যাবে না যে অপরাধী। এই জন্য তো জামিনের সিস্টেম আছে, বিচার হোক, বিচারে অপরাধ প্রমাণিত হবে, তার আগে তো মাসের পর মাস ডিটেনশন দেওয়া হবে এবং কি বলে এটাকে রিমান্ডে নেওয়া হবে। এটা তো কোনো মানে নির্বিচারে তাদেরকে আটকিয়ে রেখে এই ধরনের কষ্ট দেওয়া, রিমান্ডে বারবার নেওয়া, এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না। এটা কোনো দেশের সভ্যতা হতে পারে না, দেশের কোনো একটা কালচার হতে পারে না। কেউ কনভিক্টেড হলে সে তার বিচার ভোগ করবে, সেটা তো সমস্যা। শুক্রিয়া, সকলকে ধন্যবাদ আপনাদের ধৈর্য এবং সময় দেওয়া। আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা আছে, মেহমানদারি আপনারা গ্রহণ করবেন। আজকের সম্মেলনে আপনারা যে সমস্ত